হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রা জীবন বিজ্ঞানের যে 6 নম্বর স্কুল আছে, 6 নম্বর স্কুল হচ্ছে সেটা হচ্ছে হিন্দু স্কুল। এই স্কুলের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো প্রথমে আমরা যে এক দাগে যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ, সেই কোশ্চেনগুলো আলোচনা করবো, অর্থাৎ বিভাগ ক এর কোশ্চেনের অ্যান্সারগুলো বলছি। বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে? প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে প্রদত্ত গঠনগুলি ক্লোরোপ্লাস্টের সঙ্গে সম্পর্কযুক্ত। এর মধ্যে কতগুলি গঠন ক্লোরোপ্লাস্টে থাকে তা শনাক্ত করো। যেমন ক্রিস্টি, গ্রানাম, স্ট্রোমা, ম্যাট্রিক্স, থাইলাকয়েড, স্ট্রোমা, ল্যামেলি। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হবে অপশান বি, 4টি। কী বলো তো? 4টা হবে, ঠিক আছে? বিশ্লেষণ হিসেবে যদি বলতে যাই যে ক্লোরোপ্লাস্টের ভিতরে 4টি প্রধান অংশ থাকে। একটা হচ্ছে তোমার গ্রানাম, স্ট্রোমা, থাইলাকয়েড অ্যান্ড স্ট্রোমা ল্যামেলি। এই 4টা হচ্ছে তোমার কী বলতো ক্লোরোপ্লাস্টের ভেতরে 4টির প্রধান অংশ। আর অন্য দুটি অর্থাৎ বাকি দুটো অংশ সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে অবস্থান করে, ঠিক আছে? তাহলে ক্লোরোপ্লাস্টের সঙ্গে সম্পর্কযুক্ত এরকম তোমার কতগুলি থাকে সেটা হচ্ছে 4টা। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে 20টি গ্লুকোজ অণু সবার শোষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে করে কটি এটিপি তৈরি করবে। 20টি গ্লুকোজ অণু সবার শোষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কটি এটিপি তৈরি করবে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, 760 অণু এটিপি। এই 760 এর কত কীভাবে পেলাম? দেখো, আমরা কি জানি? আমরা জানি যে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ সবার শোষণ প্রক্রিয়ায় জারিত হয় মোট 38টি অণু এটিপি উৎপন্ন করে। কী বলতো? 38টি অণু এটিপি উৎপন্ন করে। অতএব তাহলে 20টি গ্লুকোজ সঙ্গে উৎপন্ন কী হবে? 20 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে সেটা হচ্ছে 760 এটিপি অণু বা 760 অণু এটিপি। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে 20টির জায়গায় যদি কোনো সংখ্যা থাকলে গেলে কী করব? 38 দিয়ে গুণ করলে কিন্তু আমরা সেই অ্যান্সারটা পেয়ে যাব। 3 নম্বর কোশ্চেন বলেছে যে মানব শিশুর দন্ত সংকেতটি শনাক্ত করো। তো এখানকার সঠিক যেটা অ্যান্সার হবে এটা অপশান বি হয়ে গেছে। এটা সঠিক যেটা অ্যান্সার সেটা অপশান ডি হবে, ঠিক আছে? ডি হবে। সংকেতটা কীরকম আছে দেখে নাও, যে আই 2/2, সি 1/1, পিএম 0/0, আর এম হচ্ছে 2/2। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে শ্বাসবায়ু প্রবাহের সঠিক ক্রমটি চিহ্নিত করো। শ্বাসবায়ু প্রবাহের সঠিক ক্রমটি চিহ্নিত করো, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। প্রথমে নাক, তারপরে গলবিল, তারপরে হচ্ছে স্বরযন্ত্র, তারপরে হচ্ছে ব্রঙ্কিওল এবং লাস্টে হচ্ছে ট্রাকিয়া। এটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত কোন বিকল্পটি রক্তের শ্রেণী বা দাতা গ্রহীতা সম্পর্কে সঠিকভাবে নিম্নরূপ হবে। এটা সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, ঠিক আছে? অপশান বি এর অ্যান্সারটা হবে। তারপরে বিভাগ খ, ঠিক আছে? বিভাগ খ এর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 2 দাগের কোশ্চেন বলেছে বিভাগ খ এর যে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ দাগে বলেছে যে একটি বাক্যে উত্তর দাও। তো এর 1 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে হিমোশিল কি? হিমোশিল হচ্ছে আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণীদের যেমন আরশোলা চিংড়ি, এদের দেহে যে বিশেষ রক্তপূর্ণ দেহগহ্বর দেখা যায় তাকে আমরা কি বলবো? হিমোশিল বলে, ঠিক আছে? আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণীদের যেমন আরশোলা চিংড়ি, এদের দেহে যে বিশেষ রক্তপূর্ণ দেহগহ্বর দেখা যায় একে কী বলা হয়? হিমোশিল বলা হয়। নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। সক্রিয় পরিবহনের একটি উদাহরণ, প্রাণীদেহের কোষে বিপাকীয় শক্তির সাহায্যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, ঠিক আছে, পরিচালনা অথবা উদ্ভিদের মূলরম দ্বারা খনিজ লবণের আয়ন শোষণ। এটা হচ্ছে সক্রিয় পরিবহনের একটি উদাহরণ। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে সবার শোষণ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজের জারণের ফলে কত অণু এটিপি উৎপন্ন হয়।
সভা শোষণ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজ জারণের ফলে কত অণু এটিপি উৎপন্ন হয়? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে 38 অণু। ঠিক আছে, যেটা আমরা কিন্তু এমসিকিউতে একটা অঙ্ক করলাম যে 38 অণু এটিপি উৎপন্ন করে। নেক্সট বি নম্বর, যে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো যে ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত একটা দেওয়া আছে, এটা সঠিক অ্যান্সার কী হবে? মিথ্যা হবে। ঠিক আছে, ক্লোরোফিল এর সংকেত, এটি ক্লোরোফিল এর সংকেত, এটা যে সংকেতটা দেওয়া আছে এটা হচ্ছে ক্লোরোফিল এর সংকেত, আর ক্লোরোফিল বি এর সংকেত হবে এটা। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কী বলতো? মিথ্যা হবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশোধিত হয়। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশোধিত, এটা কী হবে? সত্য হবে। যকৃতে অর্থিনিতিন চক্রে বা ইউরিয়া সাইকেলের মাধ্যমে ক্ষতিকর অ্যামোনিয়া ইউরিয়ায় রূপান্তরিত হয়। নেক্সট 3 নম্বর, যে ভ্রূণারের গ্রন্থির ক্ষুদ্রান্তে অবস্থিত। ভ্রূণারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত, এটা কী হবে? সত্য হবে। ঠিক আছে, এটি ক্ষুদ্রান্তের কোথায় অবস্থিত বলতো? ডিওডিনাম অংশের সাব মিউকোসা স্তরে কিন্তু থাকে। নেক্সট 3 নম্বর বলেছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, ফার্স্ট যেটা কোশ্চেনটা বলেছে শূন্যস্থানের, বলেছে যে থিপসিয়ান কপাটিকার অবস্থান হলো তোমার করোনারি সাইনাস ও ড্যাশ এর সংযোগস্থলে। থিপসিয়ান কপাটিকার অবস্থান হলো করোনারি সাইনাস ও ড্যাশের সংযোগস্থলে। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে ডান অলিন্দে। ঠিক আছে, কী হবে? ডান অলিন্দ। নেক্সট বলেছে রেসারপিন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে। রেসারপিন পাওয়া যায় কী বলতো? সর্পবন্ধা গাছের থেকে পাওয়া যায়। ঠিক আছে, সর্পবন্ধা গাছ থেকে কিন্তু রেসারপিনটা পাওয়া যায়। 3 নম্বর, যে সি থ্রি চক্রের প্রথম উৎপাদিত বস্তু হলো ড্যাশ। C3 চক্রের প্রথম উৎপাদিত বস্তু হলো ড্যাশ। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে PGA 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, নেক্সট বলেছে যে ডি স্তম্ভ মেলাও। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। প্রথমে বলছে ক্লোরোফিল, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম। বৃক্ষর সঙ্গে কী হবে? হাইলাম। ঠিক আছে, ডি দাগেরটা হবে। ঠিক আছে, এটা বাদ দিয়ে দেবে, শুধু অ্যান্সার হবে কী বলতো? ডি। এটি বৃক্ষের অবতল অংশের খাস যেখানে রক্তবাহ যুক্ত থাকে। তারপরে তিনি হচ্ছে এটা যে ট্যানিন, এটা অ্যান্সার হবে এ, চা। ঠিক আছে, তারপরে বলেছে অ্যাঞ্জিনা পেক্টোরিস, এটা হচ্ছে অপশান বি, হৃৎপিণ্ড। নেক্সট এবার আসছি আমরা বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো বলার আগে অবশ্যই তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 3-এর 1 নম্বর ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে দুটি পিত্ত লবণের নাম লেখো। দুটি পিত্ত লবণের নাম লেখো। তো পিত্তরসে উপস্থিত দুটি গুরুত্বপূর্ণ পিত্ত লবণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে কী বলতো? সোডিয়াম টাইক্লোরোপ্লেট, আর 2 নম্বর হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে উদ্ভিদের দুটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। তো দুটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, একটা হচ্ছে কি রজন আর একটা হচ্ছে হিরকস। ঠিক আছে, তো রজনের উৎস কি? রজনের উৎস হচ্ছে এটি পাইন গাছের কাণ্ড, শাখা ও পাতার রজনালী থেকে নিঃসৃত হয়। আর এর অর্থনৈতিক গুরুত্ব কি? অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে কাঠ ও আসবাবপত্র পালিশের জন্য গলা ও মূল্যবান বার্নিশ তৈরিতে কিন্তু রজন ব্যবহৃত হয়। ক্ষীরকসটা কি? এর উৎস হচ্ছে রবার, বট, পেঁপে বা কাঁঠাল গাছের ক্ষীরকস নালীতে সঞ্চিত থাকে। আর অর্থনৈতিক গুরুত্ব কী হবে? অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে যে রবার গাছের ক্ষীরকস থেকে বাণিজ্যিকভাবে মোটর গাড়ির টায়ার, টিউব ও ইরেজার কিন্তু তৈরি হয়। 3 নম্বর কোশ্চেন বলেছে যে ক্রেবস চক্রকে উভমুখী বিপাক বলা হয় কেন? ক্রেবস চক্রকে সমচিতি বিপাক, ঠিক আছে, সমচিতি বিপাক কেন বলা হয়? বা উভমুখী বিপাক একই, যে ক্রেবস চক্রকে উভমুখী বিপাক বা তোমার সমচিতি বিপাক বলা হয় বলার কারণ হলো এই চক্রে একই সাথে অপচিতি এবং উপচিতি দুটোই ঘটে। একদিকে যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ভেঙে অ্যাসিটাইল CO এর গ্রুপে প্রবেশ করে শক্তি উৎপন্ন করে,
আর অন্যদিকে এই চক্রের অপচিতির চক্রের মধ্যবর্তী যৌগসমূহ যেমন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে বিভিন্ন প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, সাইটোক্রোম এবং ক্লোরোফিল সংশ্লেষিত হয়। এই দ্বিমুখী স্বভাবের কারণে একে কী বলা হয়, অ্যাম্ফিবলিক পথ বা তোমার কী বলতো যে সমচিতি বিপাক বলা হয়। ঠিক আছে। নেক্সট, রক্ততঞ্চনের দুটি গুরুত্ব লেখো। রক্ততঞ্চনের দুটি গুরুত্ব: এক, যে কোনো স্থান কেটে গেলে দ্রুত রক্ত জমাট বাঁধিয়ে দেহ থেকে অতিরিক্ত ও ক্ষতিকর রক্তক্ষরণ বন্ধ করে দেয়। 2 নম্বর, যে ক্ষতস্থানে ফাইব্রিনের জালক তৈরি করে বাইরের ক্ষতিকর রোগ জীবাণুকে দেহের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দেয়। তারপরে নেক্সট 5 নম্বর বলছে শিরা ও ধমনীর মধ্যে এটা গঠনগত কার্যগত পার্থক্য লেখো। ঠিক আছে। তো গঠনগত পার্থক্যটা কী হবে? ধমনী যে প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক, অভ্যন্তরীণ গহ্বর ছোট এবং কপাটিকা থাকে না। আর শিরা প্রাচীর পাতলা ও কম স্থিতিস্থাপক, অভ্যন্তরীণ গহ্বর বড় এবং ভেতরে কপাটিকা থাকে। কার্যগত বৈশিষ্ট্য: সাধারণত হৃৎপিণ্ড থেকে দূরবর্তী সারা দেহে বিশুদ্ধ রক্ত পরিবহন করে। আর এর কার্যগত বৈশিষ্ট্য হচ্ছে শিরার যে সারা দেহ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে অভিমুখে ফিরিয়ে নিয়ে আসে। 6 নম্বর, যে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে তোমার সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য। তো দুটো আছে, একটা হচ্ছে ঘনত্বের নতিমাত্রা, একটা হচ্ছে এটিপির ব্যবহার। তো সক্রিয় পরিবহনের ক্ষেত্রে ঘনত্বের নতিমাত্রা অর্থাৎ অণু আয়নসমূহ ঘনত্বের নতিমাত্রার বিপরীত অর্থাৎ কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হয়। কিন্তু নিষ্ক্রিয় পরিবহনে কী হয়, অণুসমূহ ঘনত্বের নতিমাত্রার অভিমুখে অর্থাৎ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে কিন্তু ছড়িয়ে পড়ে। এটিপির ব্যবহার: যে কোষীয় শ্বসনজাত শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় এবং এটিপি খরচ হয়। আর কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ বিপাকের শক্তির প্রয়োজন হয় অর্থাৎ এটিপি খরচ হয় না। নেক্সট বলছে হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়? যে হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়? যে ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা সংলগ্ন প্রাচীরে অবস্থিত বিশ্বসাহিত্য নোডাল পেশিতন্ত্র গুচ্ছকে হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার বলা হয়, যা স্বতঃস্ফূর্তভাবে হৃদস্পন্দনের তরঙ্গ সৃষ্টি করে। আর এর পুরো নাম হচ্ছে কী বলতো, সাইনোট্রিয়াল নোড। কী বলতো, সাইনোট্রিয়াল নোড। ঠিক আছে। এগুলো আমাদের বিভাগ গয়ের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আর বিভাগ ঘয়ের আনসারগুলো আমি বলছি না, জাস্ট তোমরা একবার দেখে নাও ভিডিওটা যে কোশ্চেনগুলো কীভাবে আছে। ঠিক আছে। তো চিত্র গেল, সেটা বইয়ে পেয়ে যাবে। 4-এর 3 নম্বর গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ছত্রছকের মাধ্যমে দেখাও, সেটা চিত্রটা একবার দেখে নাও কীভাবে আছে। এভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। তারপরে কোশ্চেন সালোকসংশ্লেষণ প্রক্রিয়া অন্ধকার দশার রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করতে বলেছে। তো সেটা হবে এরকম চিত্র। ঠিক আছে। তারপরে অন্ধকার দশার, আলোক দশার বিবরণ, কার্বন ডাইঅক্সাইড, এগুলো দেওয়া আছে। এইগুলো কিন্তু আমাদের 6 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। শেষে অবশ্যই তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।